দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর মতে অর্থনীতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প বিস্ময়কর। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশের কাঁটারে এসে দাঁড়িয়েছে। 2015 সালে সরকার গণমাধ্যম সম্প্রসারণে ভূমিকা রাখার কথা বলেছে, কিন্তু এও সমালোচনা আছে যে এদেশে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা বাড়ছে। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাংবাদিকতা পেশা। প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বার্ষিক প্রতিবেদন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2015-তে বিশ্বব্যাপী গণমাধ্যম স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান 146 নম্বরে। এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো একাত্তর সংযোগে, এবং আজ আমার সাথে মুখোমুখি আছেন তথ্যমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাসানুল হক ইনু, সংসদ সদস্য, এবং আপনার সাথে আমার সাথে আরো আছেন, আপনাকে উনি প্রশ্নও করবেন অবশ্যই, নূর নিজাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে জাতীয় সংযোগে আমার সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন, যে নাম্বারগুলো রয়েছে পর্দায় সেই নাম্বারগুলো চাইলে কানেক্ট করতে পারেন। তথ্যমন্ত্রী, যেটি বলছিলাম আসলে সেই ইন্ডেক্সের কথা অবশ্যই আসবো। আসলে আমি জানতে চাচ্ছি 2016 সালটা আমাদের কেমন যাবে, বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি কেমন যাবে, যেহেতু এই রিপোর্টে এসছে যে বাংলাদেশ 180টি দেশের মধ্যে 146 নম্বর অবস্থানে আছে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার অবনতির কথা বলেছে। 2016 সালে এরকম যাবে কিনা, এবং যে চিত্রটি আসলে দেখিয়েছে তারা, সেটি কি গণমাধ্যমের স্বাধীনতার সঠিক চিত্র মনে করেন? গণমাধ্যম কি আসলে অস্বস্তিকর অবস্থানে আছে কিনা? ধন্যবাদ। বিদেশি যে সংস্থা প্রতিবেদন দিয়েছে, তারা কোন কোন বিষয়গুলোকে ধরে একটা প্রতিবেদন তৈরি করেছে আমি বোঝার চেষ্টা করছি, এখনো বুঝে উঠতে পারেনি। প্রায় পৃথিবীর 194টা রাষ্ট্রের ভিতরে তারা বাংলাদেশের অবস্থান দিয়েছে 146তম। 180টি বোধহয়, 180টি। জাতিসংঘের হচ্ছে 194, ওদের 180। আচ্ছা, ওরা 180টার 180-র ভিতরে 146তম। তো এটা গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, 71টি দিয়ে আছে এখানে, এবং গণমাধ্যমের প্রিন্ট মিডিয়ার একজন নামকরা সম্পাদক নিজাম সাহেব আছেন। এই প্রসঙ্গে আমার মনে হয় আপনারা কথা বললে ভালো হয়, কারণ আপনারা নিচের দিকে নামলেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হলেন নাকি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তারপর নির্ভর করছে যে বাংলাদেশের গণমাধ্যম কোন পর্যায়ে আছে। তাহলে আমি একটা পয়েন্ট শুধু উল্লেখ করি। তারা বলেছে যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্বস্তিকর অবস্থা বা যুদ্ধের সহিংসতা বৃদ্ধির সাথে সাথে মিডিয়াকে আসলে প্রতিটি পক্ষই প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশেও এর ইম্প্যাক্ট পড়েছে। মিডিয়া কৌশলগত টার্গেটে পরিণত হয়েছে, হামলার শিকার হয়েছে, এমনকি মিডিয়ার কর্মীদের কণ্ঠরোধ করা হয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি একটু বলি, অনেক সাংবাদিক আসলে হামলা মামলারও শিকার হয়েছেন, বিশেষ করে মামলার কথাও যদি বলি। এই কথা যদি আমাদের কাছে প্রতিবেদন যদি আমরা দেখি, যে গত বছরে বা তার আগের বছরে বা তার আগের বছরে, একটা হচ্ছে যে বাংলাদেশে 90 সালে সামরিক স্বৈর শাসনের অবসানের পরে যে গণতন্ত্রের দিকে যে যাত্রা, সেই যাত্রায় আপনার ক্ষমতাসীন দল এবং বিরোধী দল বা প্রধান বিরোধী দলের সঙ্গে যে সংঘর্ষমূলক রাজনীতি হয়েছে, সেই রাজনীতির ধারায় গণমাধ্যমের ধারাটা যদি দেখি, তাহলে দেখবেন যে আইনের দিক থেকে এবং ব্যবহারের দিক থেকে ক্রমাগত গণমাধ্যম এবং রাষ্ট্র মুখোমুখি অবস্থানে নেই। গণমাধ্যম এবং রাষ্ট্র, যা আগের পূর্ব অবস্থা ছিল যে রাষ্ট্রের সঙ্গে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সংঘর্ষমূলক অবস্থা, সেখান থেকে সরে এসেছে। দীর্ঘ 25 বছরে আইনের কথাই বলেন, প্রতিষ্ঠানের কথাই বলেন, এবং গণমাধ্যমের যারা সাংবাদিক কর্মী কর্তৃপক্ষ তাদের আচরণের কথাই বলেন, দেখবেন যে একটা ঢাকনা তুলে ফেলা হয়েছে। এবং ঢাকনা তুলে ফেলার জন্যে গণমাধ্যম সবচাইতে জীবন্ত সক্রিয় গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে যে উন্নয়নশীল গণতন্ত্রে এত ভাইব্রেন্ট, এত জীবন্ত গণমাধ্যম পৃথিবীতে আর নেই। এবং এখানে এই গণমাধ্যম সমালোচনা মুখর গণমাধ্যম। এবং সেখানে আমাদের অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আমরা ভর্তা বানিয়ে ফেলছি সমালোচনা না, আমরা ক্ষমতায় থাকলে তো কিছু সীমাবদ্ধতা থাকে, ক্ষমতায় থাকলে ক্ষমতার ভিতরে কিছু অগণতান্ত্রিক আচরণ থাকে, ক্ষমতা বহির্ভূত আচরণ থাকে, দুর্নীতি থাকে। সুতরাং পৃথিবীর সব জায়গায় ক্ষমতার ভেতরে কিন্তু দুর্নীতি বাসা বাঁধে,
কিছু স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং ঝোঁক দেখা দেয়, এগুলো একটা স্বাভাবিক জিনিস। সেই জায়গাটায় এই স্বাভাবিক জিনিসগুলো গণমাধ্যম তো অবশ্যই পয়েন্ট আউট করবে। আমি গণমাধ্যম, সেইখানে বাংলাদেশের গণমাধ্যম দুর্নীতির কথা বলেন, ক্ষমতা অপব্যবহারের কথা বলেন, অথবা উল্টাপাল্টা বক্তব্যের কথা বলেন, অথবা অগণতান্ত্রিক আচরণের কথা বলেন, সরকারের তরফ থেকে এই ঘটনাগুলো যতগুলো ঘটে বা সরকারের কর্মকর্তাদের তরফ থেকে বাংলাদেশের গণমাধ্যম কাউকে ছাড় দেয়নি। আমি আপনার কাছে অবশ্যই আসবো। নির্নিজাম, যেটি বলা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম অস্বস্তিকর অবস্থানে বা স্বাধীনতার অবনতির কথা বলা হয়েছে, আসলে কি আমরা কি এতটা অস্বস্তিকর অবস্থানে আছি? এবং সরকারের থেকে উনি বলছেন যে সরকারের মধ্যে দুর্নীতি বা এ ধরনের ক্ষমতার অপব্যবহারের কথাগুলো আসে, সেগুলো কি আমরা যথার্থ তুলে ধরতে পারছি কিনা? গণমাধ্যম কি স্বাধীনতা ভোগ করছে? না, আমি তো মনে করি আমি হাসানুল্লাহ খানের সঙ্গে একমত পোষণ করছি। যে মাননীয় তথ্যমন্ত্রী যেটি বললেন সেটি হলো যে অনেকগুলো জায়গাতে আমরা দুটি বিষয়, একটা হলো আমরা গণমাধ্যম আমরা নিজেদের স্বাধীনতা আমরা কতটা ভোগ করতে চাই, আর অথবা আমরা কতটুকু করছি। দুটি বিষয়, একটা হলো গণতান্ত্রিক একটা সভ্য সমাজে গণমাধ্যমে তো একটা নিয়ন্ত্রণ মুক্ত থাকার কোনো বিকল্প নাই। বিচ্ছিন্ন ঘটনা আছে, বিচ্ছিন্ন কোনো ঘটনায় অনেক সময় সংকট তৈরি হয়, সমস্যা তৈরি হয়। তারপরে একটা জায়গায় বলতে হবে যে গণমাধ্যম যদি কথা বলতে চেষ্টা করে, গণমাধ্যম যদি মুখ খোলার চেষ্টা করে, সেটা কিন্তু করার চেষ্টা করছে এবং বলছে। এবং এই জায়গাগুলোকে সরকার কতগুলো আপনার ধরেন কিছু কিছু বিষয় হয়তো দেশের স্বাধীনতার প্রশ্ন আসলে, দেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন আসলে, দেশের অনেকগুলো জায়গায় তো আপোষ হবে না, সেখানে গণমাধ্যমের উস্কানি তৈরির ক্ষেত্রে যেটা গণমাধ্যম এমন কোনো ভূমিকা প্লে করা উচিত না যেটা একটা রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে, একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে যেটি এই মুহূর্তে যে অবস্থাটি আছে সেটা হলো, আমরা যদি দেখি, আপনি ধরেন একটা হঠাৎ করে যে মেয়েটি অনুষ্ঠান আপনাদের ৭১ টেলিভিশন কিংবা আরেকটা টেলিভিশনের কভার করতে গিয়েছিল আপনার মেয়র ইলেকশন, সেখানে সে হামলার শিকার হয়েছিল। এটা তো বিচ্ছিন্ন ঘটনা, এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারবো না যেটা পরিকল্পিতভাবে তার উপর হামলা। এখানে যদি ইলেকশন কমিশনের গাইডলাইনের অভাব ছিল, দিক নির্দেশনার অভাব ছিল, সেটার সঙ্গে সরকারের আরেকটা অর্থে কোনো সম্পর্ক নাই। আবার একটা সময় ছিল বাংলাদেশের ধরেন গণমাধ্যমের কর্মীদের বিভিন্ন সময় যে খুনের ঘটনাগুলো ঘটেছিল, সেই বিচার প্রক্রিয়াগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম আপনার যশোরের শামসুর রহমান থেকে শুরু করে খুলনার দীর্ঘসূত্রিতা, মানে একটি বিচার এই সরকার আমলে প্রথমবারের মতো আফটার লিবারেশন এই সরকার আমলে একটি বিচার, সেটা হলো ফরিদপুরের একজন সাংবাদিকের যেভাবে নিষ্ঠুরভাবে আঘাত করা হয়েছিল, খুন করা হয়েছিল, সেই বিচারটি শুরু হয়েছে। মানিক শাহ থেকে শুরু করে, শামসুর রহমান থেকে শুরু করে, হুমায়ুন কবির বালু থেকে শুরু করে আমরা বাকি যে বিচার প্রক্রিয়া, গণমাধ্যম আমরা এখন যথেষ্ট স্বাধীনতা ভোগ। আমি মনে করছি যে আমি পরিপূর্ণ স্বাধীনতা দুটি পার্ট। এখন গণমাধ্যম কর্মীরা নিজেরা অনেক সময় যদি তখন নিজেরা দলীয় সেলফ সেন্টারের বেশি চলে যায়, তাহলে অন্য কথা। আবার যখন গণমাধ্যমের ক্ষেত্রে তথ্যমন্ত্রী যখন এই অভিযোগটা আসে যে এই প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার একটা মিথ্যা যুক্তি দিয়ে সরকার অনেক সময় কর্তৃত্ব করে, আমাদের দেশে জাতীয় নিরাপত্তার ইস্যু দেখিয়ে মিথ্যা যুক্তির কথা বলছি না, কারণ আমরা দেখেছি গত বছর আসলে হিটলিস্ট ধরে ধরে মানুষ হত্যা করার ঘটনা, বিদেশিদের উপর হামলা, ধর্মস্থানগুলোতে হামলার বিষয়গুলো এসছে। নিরাপত্তার ইস্যুটি আমরা বুঝতে পারি, কিন্তু নিরাপত্তার ইস্যুতে যখন কর্তৃত্ব করার বিষয়টি তোলে, সেক্ষেত্রে কি বলবেন? বা 2016 সালে আমার জানা একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক আইনি কাঠামোর ভেতরে, গণতান্ত্রিক প্রশাসনিক পরিধির ভিতরে আপনার জাতীয় নিরাপত্তার কথাই বলুন, অথবা ধর্মীয় স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেই বলুন, অথবা কোনো বিব্রতকর অবস্থায় বলুন, অথবা জঙ্গিবাদী আক্রমণই বলুন, সরকার এবং প্রশাসন কিন্তু গণতান্ত্রিক পরিধির ভিতরে আইন প্রয়োগ করছে। সেই জিনিসটা মনে রাখতে হবে। এবং সেখানে আমি বলবো যে এখানে ঘোষিত বা অঘোষিতভাবে কোনো গণমাধ্যমের উপরে কোনো নির্দেশনা নাই। আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব প্রায় 3 বছর হচ্ছে, আমার দপ্তর থেকে আমি কোনো পরামর্শ যে এই খবর যাবে, এই খবর যাবে না, এটা নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে, আমার জঙ্গিবাদী আক্রমণ হচ্ছে, কোথায় খুঁটিনাটি আক্রমণ হচ্ছে, গণমাধ্যম স্বাধীনভাবে প্রকাশ করছে। এবং প্রশাসন জঙ্গিবাদ দমনের জন্য যে পদক্ষেপ নিচ্ছে, সেখানে সেই দমনের ঘটনাকে কেন্দ্র করে যদি গণমাধ্যমের চোখে ত্রুটি থাকে, গণমাধ্যম সেটাও তুলে ধরছে। এবং আজকে আমি এখানে এখানে যেভাবে প্রতিবেদন তৈরি করেছেন ওনারা, আমার এই যে 15 সাল, 14 সাল, 13 সাল, 12 সাল, 9 সালের পরে আমরা 10 সাল থেকে আমরা ক্ষমতায় আছি, এখানে 12 জন সাংবাদিক নিহতের ঘটনা আছে। প্রকাশক দীপন, ব্লগার নিলয় অনন্তের
ব্লগারদের ধরে বলছি, যেহেতু ওরা লেখালেখি করে, রিপোর্টার সদরুল শাহ আলম, টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী, ব্লগার রাজীব, এই যে জিনিসগুলো 12 জন, এই 12 জন নিহত হয়েছে কিন্তু সরকারি আক্রমণে না। সুতরাং কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সমস্যাটা দেখা দিয়েছে যে বাংলাদেশ এবং আপনাকে যোগ করছে, ব্লগারদের অংশটুকু বাদ দিলে অতীতে কিন্তু সাংবাদিক হত্যার পরিমাণ অনেক বেশি ছিল। এখানে মোট 96 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমার কাছে, না 92 সাল থেকে 15 সাল 28 জন ব্লগার শুদ্ধ। ব্লগারদের অংশ যদি আপনি বাদ দেন তাহলে একটা অংশ কিন্তু আপনি গত 7 বছর কিন্তু সেরকম নাই আর কি, সেরকম 7 বছরে নাই, যেটা আপনি ধরেন বিচারহীনতা। আমার কাছে মনে হয়েছে কিন্তু যে আশাবাদটা আমাদের ছিল যে বিচারিক ব্যবস্থায় যে প্রক্রিয়াটা আলোচিত হওয়া দরকার সেটা কিন্তু হয়নি, সেই তড়িৎ পদক্ষেপটা হয়নি, সেগুলো হয়নি। সেগুলো আমরা আশা করেছিলাম, মানে এই সরকারের কাছে আমার সেটা আশার আলো ছিল। কারণ ধরেন 2001 সালের পর অনেকগুলো সম্পাদক সাংবাদিক মৃত্যুর ঘটনা ছিল, সেগুলোর কিন্তু বিচার প্রক্রিয়া নেই। আরেকটা বিষয় আমি ছোট্ট যোগ করেছি সামিয়া, সেটা ইনোভা যেটা বললেন, অনেক সময় বলা হয় যেটা হলো অনেক সময় তথ্য মন্ত্রণালয় হস্তক্ষেপ করা হয় না, আবার কোনো মিডিয়া গণমাধ্যম অভিযোগ করে থাকেন, কোনো নিউজ পেপার কিংবা কোনো টেলিভিশন, যে অনেক সময় তারা অদৃশ্য শক্তির হস্তক্ষেপে পড়ে না। আমি পড়ি নাই কখনো, জানি না আপনি এটার ব্যাপারে আসলে আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা। দেখুন, মনে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে অনেকে বলে থাকেন, কোনো টেলিভিশনও বলে থাকেন, অনেক সময় চাপ তৈরি কথা এটা বলে থাকে। বলছি তথ্য মন্ত্রণালয়ের কথা বলা হয়। আইনের দিক থেকে আমি প্রকাশ্যে সব মালিকদেরকে বলেছি, সম্পাদকদের বলেছি, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমি 3 বছর আগেই বলেছি যে আপনারা আমাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোনো অপ্রকাশ্য কোনো রকম নির্দেশ আছে কিনা যেটা বেআইনি। আপনারা সরাসরি বলবেন, সাহস করে বলবেন। আমি মনে করি কোনো চাপের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। আইনের ভিতরে থেকে আপনার যা সমালোচনা করার সমালোচনা করবেন, আমরা গ্রহণ করব। আমরা সেখানে ওনারাও জানেন যে কোন রকম উস্কানি অথবা ধর্মীয় সংঘাত তৈরি করা, এইসব বিষয়ে কোন রকম উস্কানিমূলক বা মিথ্যাচার করবেন না। সেটা করেন, তথ্য মন্ত্রণালয় কোনো হাত দেবে না। দেশের যে আইন আছে, আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। সেই ক্ষেত্রেও আমি এই মুহূর্তে বলতে পারছি যে আমাদের টেলিভিশন লাইসেন্স প্রায় 40টার মতন দিয়েছি। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে শেখ হাসিনার সরকার আপনার FM রেডিও বেসরকারি খাতে দিয়ে দিয়েছি, 32টা কমিউনিটি রেডিও দিয়েছি। আমরা যদি গণমাধ্যমের কণ্ঠ সংকুচিতই করতে চাইতাম, কিন্তু আমরা সরকারের অনেক মন্ত্রীকে বলতে শুনেছি যে এতগুলো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হলো, এত FM রেডিওর লাইসেন্স দেওয়া হলো, কিন্তু এরাই সব আমাদের বিরুদ্ধে সমালোচনা করছে। এটা হচ্ছে, শুনে ক্ষমতায় যারা থাকেন তাদের আমি বলি ক্ষমতার একটা ঝোঁক আছে স্বৈরাচারের দিকে, ক্ষমতার একটা ঝোঁক থাকে দুর্নীতির দিকে, ক্ষমতার একটা ঝোঁক থাকে প্রশংসা শোনার। সুতরাং যেসব মন্ত্রীরা এটা ব্যক্তিগত পরিসরেও বলেন, এটা সঠিক বলেন না আমি মনে করি। অর্থাৎ টেলিভিশনকে দেয়া হয়েছে সমালোচনা করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, আইনের শাসন সুশাসন রাখার জন্য। এবং প্রধানমন্ত্রী যেখানে সমালোচনা সহ্য করতেন, সেখানে আমি কেন সমালোচনা সহ্য করব না? এবং গণমাধ্যম নিয়মের বাইরে কোন সমালোচনাটা কেউ করেছে আমাদের মন্ত্রী যে বা MP সাহেবদের? এবং একটা জিনিস বলেছিলেন আমাদের কাছে, এটা আমরা পজিটিভলি দেখি, সেটা হলো আপনি যেটা বলেছিলেন যে মন্ত্রী MPদের যেখানে দুর্নীতি পাবেন আপনারা লিখবেন, এটা কিন্তু আমাদেরকে একটা অনুষ্ঠানে আপনি বলেছেন, এটা একটা পজিটিভ অংশ। এবং মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ঘটনা গণমাধ্যমে যদি আসে, আপনি শেষ বিচারে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছেন এবং বহুত জনকে তো মামলা দিয়েছেন। আপনি কোন আমলে বলেন? এই আমলে 7 বছরেই একজন মন্ত্রিত্ব চলে গেছে, কয়েকজন মন্ত্রিত্ব চলে গেছে, বহুত জনের তদন্ত হয়েছে। এই প্রতিবেদনটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এখানে বলা হয়েছে যে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের প্রতিবাদকারী এবং পুলিশের অভিন্ন শত্রু হিসেবে কি দেখা যায়? সাংবাদিকরা কি আসলে অ্যাক্টিভিস্ট হিসেবে যাবে প্রতিবাদ কর্মসূচিতে, বা পুলিশের বন্ধু বা শত্রু হওয়ার জন্য যাবে? এখানে আমি দুটি বিষয়, অ্যাকচুয়ালি সাংবাদিক যদি তার পেশাদারিত্বে কোনো বিষয়ে প্রতিবাদ করতে যায় সেটি অংশ, একজন সাংবাদিক রাজনৈতিক দলের কোনো প্রোগ্রামে যদি যাওয়ার চেষ্টা করে সেটি কিন্তু আরেকটি অংশ।
সাংবাদিকরা কিন্তু কোনো দল বা কোনো ব্যক্তির মুখপাত্র হিসাবে কোনো প্রতিবাদ কর্মসূচি যেতে পারে না, কিন্তু নিজের ধরনের প্রতিষ্ঠানে যদি একজন সংবাদকর্মী আটক হয়ে থাকেন, একজন কারাওয়ান্তে থাকেন, কোনো প্রতিবাদ কর্মসূচি না প্রতিবাদ কর্মসূচি মানে কোন ধরনের আসলে রাজনৈতিক কর্মসূচি যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকলে সেখানে যদি কোনো সাংবাদিকটা অবস্থান গ্রহণ করে থাকেন সেটি একটি বিষয় থাকবে যে আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমি গেলাম। কিন্তু একজন সংবাদকর্মী যখন একটা দলের বা একটা গোষ্ঠীর সরকারি দল হোক আর বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক, জামাত হোক, এনি পলিটিক্যাল প্রতিষ্ঠান ইনক্লুডিং জাসদ হোক, কোন সংবাদকর্মী যখন দল বা ব্যক্তি গোষ্ঠীর পকেটে চলে যায় তখন সে যদি কোনো কর্মসূচিতে গিয়ে থাকে সেখানে যদি তিনি আটক হন, এটা দায় দায়িত্ব কিন্তু আমি মনে করি গোটা সংবাদপত্র বা মিডিয়া জগৎ নিতে পারে না। সেখানে আমার এই প্রতিবেদনের আসলে বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন এখানে এই জায়গাতেই আপনি ধরেন অনেকে আমাদের অনেক সহকর্মী, অনেক বন্ধুরা তারা একটা দলের যখন নেতা হিসাবে এখন ধরেন আওয়ামী লীগের উপদেষ্টা কিংবা বিএনপির উপদেষ্টা কিংবা জামাত ইসলামের উপদেষ্টা, তিনি যখন দলের কমিটিতে থাকবেন এবং সেই কারণে আটক হবেন, তিনি যদি সাংবাদিক হন তাহলে কিন্তু আমরা তার পক্ষে অবস্থান নিতে পারি না ওই জায়গাটুকুতে। কারণ তিনি তো রাজনৈতিক কারণে আটক হলেন, রাজনৈতিক কারণে আটক হলে তিনি তো আমার পেশাদারিত্বকে বজায় রাখার জন্য, পেশাদারিত্বকে তুলে ধরার জন্য আটক হননি। এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, সেখানে এই রিপোর্টটার ব্যাপারে আমারও এই একটা জায়গাতে প্রশ্ন থেকে যায়। আপনাদের ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরি তথ্যমন্ত্রী, আপনার কাছে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। একটা বিরতি নিয়ে আমি ফিরছি একাত্তর সংযোগে। Brought to you by Moh Steel. 500W bendability, ductility, pretest, protest, static test, sharp. সবাই যা বোঝে না আমরা তা বলি। গুণগত মান বজায় রাখার জন্য যা কিছু দরকার তার সবই আছে মোস্টে। আমরা বলি স্থায়িত্বের কথা, সাশ্রয়ের কথা, দুর্যোগ সহনশীলতার কথা। আপনি নির্ভাবনায় বেঁচে নিতে পারেন মোস্টে। মোস্টে স্টিল ইনভিনসিবল। জানি এখনই ছুড়ে ফেলতেন, কিন্তু এই অভ্যাস আর নয়। গৃহস্থালির আবর্জনা সন্ধ্যা 7টার পর ডাস্টবিনে ফেলুন। ঢাকা ক্লিন 2016 পরিচ্ছন্ন বছর 2016। বিনীত অনুরোধে সাইড খোকন, মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্র নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। জনস্বার্থে বেলা। স্যার, কুকি 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 মিহি ময়দার চাদরে মোলায়েম মাখন একটু মিক্সিংটা, আর তার মধ্যে তুষার সাদা কোরানো নরম নারকেল, না বাদাম, কুড়মুড়ে বাদাম, লামি চকলেট চিজ, আর ওভেনের আদরে বেড়ে ওঠা ক্রিস্পি লিটল ডিলাইট। রিয়েল কোকোনাট, পিনাট আর চকলেট ফ্লেভারে সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি। কুকি না, রিয়েল কুকি। প্রতিদিন নিয়ে আসে সোনা ঝরা প্রতিশ্রুতি, অন্তরের ভালোবাসায় জাগিয়ে তোলে সজীবতা, উচ্ছ্বাসে আনন্দে আরো মধুর হয় সম্পর্ক। ঘরে আনো সেই অটুট বিশ্বাস আর ভালোবাসার আধার। নাসির গ্লাসওয়্যার। এই শীতে গরম গরম ম্যাগি স্যুপ, আর কি চাই? ফ্রম নেসলে। গুড নাইট ফার্স্ট কার্ড। জানালা বন্ধ করুন, ফোল্ড করুন, জ্বালিয়ে নিন, ফু দিন। এর টিএফটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত। যে কোনো কৃষ্ণে মশা তাড়াতেই গুড নাইট ফার্স্ট কার্ড। খেয়াল রেখো, ক্ষণ প্রতিক্ষণ শুধু তোমারই অনুভবে ছুঁয়ে দাও তুমি আমায়। আর ব্যথা হবে না। কিছুই না বলে নিজের খেয়ালও রেখো। অসাধারণ, শুধু অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আপনার যত্ন নেয় 100-র চেয়েও বেশি উপায়ে। এমন বিশুদ্ধতা আর কোনো জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি।
যদি জামা কাপড়ে চান চমকে দেওয়ার মতো চমক, তাহলে চয়েস একটা। অ্যাক্টিভ জ্যাসমিন আর গোলাপের সৌরভ ও লেমন পাওয়ার সমৃদ্ধ তিব্বত ডিটারজেন্ট পাউডার, প্রতিদিনই চমক। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer. নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাপ এলো মাত্র 99 টাকায়। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপসা রাখুন। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে পাচ্ছেন ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? ওয়াও ওয়াও, কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে 3 শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন E, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। আপনি কি জানেন ওদের গ্লোয়ের সিক্রেট? এইগুলো কি লাভ না ডাভ? এটা ডাভি। ডাভ বিউটি বারে আছে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম, ডাভ 70 ডেজ মিন, আর পান বেশি কোমল গ্লোয়িং ত্বক অল ওভার। এটা লাভ নয়, ডাভ। বেশি কোমল গ্লোয়িং ত্বকের সিক্রেট সত্যিই ডাভ। আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, রোদ্দুর দুর্বাস, হাসি মুখ একাকার, শুরু নেই শেষ, চলছে কেমন ফ্রেশনেস, ভালোবাসা এক ঝাঁক, শুরু নেই শেষ, চলছে কেমন ফ্রেশনেস, লেমন অফুরন্ত ফ্রেশনেস। রাষ্ট্র নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। জনস্বার্থে বেলা। ওয়াও ওয়াও, কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে 3 শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন E, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভুবনে যত্নে বাছাই করা প্রতিটি রোজের অনন্য নির্যাসে লাক্স অফ টাচ, সেরা লাক্স পারফিউম, প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য। ব্যাস একটুখানি লাক্স, নতুন লাক্স। এই শীতে গরম গরম ম্যাগি স্যুপ, আর কি চাই? ফ্রম নেসলে। পায়ে পায়ে আনন্দে দ্রুত ছন্দে ছন্দে এগিয়ে যাও বাদেশ, জাম্প 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 কেক, জাম্প 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 কেক। জাম্প কেক নাসির গ্রুপের একটি পণ্য। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট বেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। 500W বেন্ডেবিলিটি, ডাক্টিলিটি, ফ্রি টেস্ট, প্রোটেস্ট, সাইড টেস্ট, সব সব সব। সবাই যা বোঝে না আমরা তা বলি। গুণগত মান বজায় রাখার জন্য যা কিছু দরকার তার সবই আছে মোস্টে। আমরা বলি স্থায়িত্বের কথা, সাশ্রয়ের কথা, দুর্যোগ সহনশীলতার কথা। আপনি নির্ভাবনায় বেছে নিতে পারেন মোস্টে। মোস্টি, ফিল ইনভিনসিবল। Brought to you by Moh Steel.
দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে মুখোমুখি আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আছেন সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নঈম নিজাম। তথ্যমন্ত্রী, যেটি বলছিলাম, আমরা আলোচনা করছিলাম, আরেকটা বিষয় একটু যেতে চাচ্ছি। সম্প্রতি আপনি গণমাধ্যমে বলেছেন যে, এবং আমরা জানি যে আপনি সম্প্রচার আইন এবং সম্প্রচার কমিশন করার ব্যাপারে হাত দিয়েছেন। অনলাইন নীতিমালা আসছে, চলচ্চিত্র নীতিমালা আসছে, অনেক কিছুই আসছে। এগুলো কি গণমাধ্যম ব্যক্তিদের সাথে আলোচনা করে হচ্ছে নাকি সরকার চাপিয়ে দিচ্ছে? এতে করে গণমাধ্যমের স্বাধীনতা বিকশিত হবে নাকি আরো কণ্ঠরোধ করা হবে? চমৎকার করেছেন। আগের যে কথা সূত্র ধরে বলি, যে যারা গণমাধ্যম বাংলাদেশে সংকুচিত হচ্ছে বলে বিদেশের বিভিন্ন সংস্থা অভিযোগ দিচ্ছে, দেশের ভিতরে কতিপয় লোক বলছেন, আমি শুধু একটি কথা বলবো যে বাংলাদেশের শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পরে গত প্রায় 7 বছর হলো, এই 7 বছরে গণমাধ্যম এবং সরকারি কর্তৃপক্ষ অর্থাৎ তথ্য মন্ত্রণালয় অথবা সরকার অথবা প্রধানমন্ত্রী, তারা ঘনিষ্ঠ যোগাযোগে আছে, আলাপ আলোচনা ধারাবাহিকভাবে রাখেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে আলোচনা করেন, পরামর্শ দেন, আমাদের পরামর্শ দেন এবং আইন কানুন তৈরির ব্যাপারে কোনো একটা আইনও তৈরি করা হয়নি যেটা গণমাধ্যমের সঙ্গে আলোচনা না করে। সেইখানে আমি বলবো যে এই যে ঘনিষ্ঠ যোগাযোগটা, এটাই প্রমাণ করে যে গণমাধ্যমের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। সুতরাং এখানে শত্রুতা নেই। 1, 2, আমরা এখানে মনে করি যে গণতন্ত্র যদি বিকশিত করতে হয়, গণমাধ্যমকে স্বাধীনভাবে পরিচালনা করার একটা জায়গা তৈরি করে দেওয়া দরকার। ক্রমাগত সরকারের নির্দেশের অপেক্ষায় বসে থাকা অথবা দেশের আইন অনুযায়ী এই ব্যাখ্যা দেওয়া, এটা ঠিক না। সেই জন্য আমি দেখেছি খেয়াল করে, যেখানে যে বিকাশমান ইলেকট্রনিক মাধ্যম, সেইখানে দুটি সমস্যা আছে। একটা আছে তার কোনো আইন কানুন নাই। প্রেস মিডিয়ার জন্য যেরকম প্রেস কাউন্সিল আছে, প্রেস মিডিয়ার জন্য যেরকম ডিক্লারেশন নিতে হয় এবং বহুত শর্ত তাদের পালন করতে হয় এবং সেটা আইন অনুযায়ী তারা পালন করে। ইলেকট্রনিক মিডিয়ার যে আমি লাইসেন্স দিয়েছি, সেই লাইসেন্সের মাত্র 7-8টা পয়েন্ট আছে। এখানে কোনো খবরের কাগজের মতন তাদের কোনো শর্ত পালন করতে হয় না। ফলে এই জায়গাটা একটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য হুমকি স্বরূপ। সেই জন্য একটা সম্প্রচার নীতিমালা করেছি। সেই নীতিমালা দীর্ঘ 5-6 মাস আলোচনা করে এবং সাংবাদিকের বাইরে যে জগৎ আছে, যারা একাডেমিক, যারা মানে শিক্ষার জগৎ, সাংবাদিকতার জগৎ, বিশেষজ্ঞ, তাদেরকে অন্তর্ভুক্ত করে এই নীতিমালাটা তৈরি করেছিলাম। সেই নীতিমালার আলোকে আপনি সম্প্রচার আইন এবং সম্প্রচার কমিশন ইনশাল্লাহ 16 সালে পাবেন। প্রেস কাউন্সিলটাকে হালনাগাদ করার উদ্যোগ শুরু হয়েছে। অনলাইন পত্রিকাটাকে একটা শৃঙ্খলার ভিতরে আনার জন্য নিবন্ধন সহ বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি এবং চলচ্চিত্র নীতিমালা তৈরি করার উদ্যোগ চূড়ান্ত হয়েছে। সবকিছু মিলিয়ে আমি 16 সালটাকে মনে করছি যে 16 সালে এটি সম্প্রচার আইন, এটি সম্প্রচার কমিশন যা স্বাধীনভাবে কাজ করবে, যাতে সরকার সরাসরি গণমাধ্যমের সঙ্গে কোনো মুখোমুখি অবস্থানে না যায়। এটা আলাদাভাবে পরিচালিত হবে আইন কানুন সংবিধান দ্বারা। এটা একটা 16 সালের অর্জন। একই সঙ্গে আমি বলি, আমি গণমাধ্যমের কাছে 16 সালের দুটি জিনিস চাই। একটা হচ্ছে গণমাধ্যমের পবিত্রতা রক্ষা করার জন্য গণমাধ্যমের যে গণতান্ত্রিক অধিকার, ভাব প্রকাশের অধিকার, মত প্রকাশের এই অধিকারটা তারা ভোগ করছেন। এই অধিকারকে নিয়ে কিছু দুষ্ট লোক চরম মিথ্যাচার করে যাচ্ছে, ইতিহাস বিকৃতি করে যাচ্ছে। সেটা গণমাধ্যমের কর্মীও হতে পারে, রাজনৈতিক নেতা নেত্রীও হতে পারে। আমি আশা করব যে 16 সালে এই যে মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির যে ফানুস বেলুন উড়াচ্ছে, গণমাধ্যম এই বেলুনটা ফুটো করে চুপসে দিবেন, যাতে মিথ্যাচার গণমাধ্যমের থেকে সরে যায়। 2, আমি চাই যে আপনি রাজনীতির অঙ্গনে আমরা একটা ভয়াবহ প্রবণতা দেখছি। রাজনীতির অঙ্গনের ভিতরে আপনি আগুন সন্ত্রাস দেখছেন, জঙ্গিবাদ দেখছেন, দুর্নীতি দেখছেন। সুতরাং অপরাধের সঙ্গে রাজনীতিবিদরা জড়িত হয়ে পড়েছে। সুতরাং এই অপরাধী সঙ্গে জড়িত রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করা এবং রাজনীতির ভিতর থেকে যাতে এই অপরাধীদের সরে দূর করে দেওয়া যায়। যেরকম যুদ্ধ অপরাধ, তিনি রাজনীতিতে ছিলেন, যেমন আগুন সন্ত্রাস অর্থাৎ মানুষ পোড়ানোর ঘটনার সঙ্গে যারা জড়িত তারা রাজনীতি করতে পারে না। আমি গণমাধ্যমের কাছে সেই সাহায্য চাচ্ছি যে গণমাধ্যম গণতন্ত্রের মঙ্গলের জন্য অপরাধের সঙ্গে জড়িত নেতা নেত্রীদেরকে আপনি তুলে ধরেন, যাতে জনগণ
অপরাধী রাজনীতিক নেতা নেত্রীদের বর্জন করে। এই গণমাধ্যম যখন তাদেরকে তুলে ধরার চেষ্টা করে তখন গণমাধ্যমের বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি তাদেরকে মিডিয়াতে স্পেস দিয়ে। কি বলবেন আমি ওই অংশটা বলার আগে শুধু একটু যোগ করছি নির্বাচন সঙ্গে। প্রথমত হলো সম্প্রচার নীতিমালাটা নিয়ে দু একটা মানে প্রথম থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের আমি একটু বলে রাখি, ইনুভাই কিন্তু যখন মন্ত্রী ছিলেন না তখনও মিডিয়া বান্ধব, এখনো মিডিয়া বান্ধব। মানে একটা প্লাস পয়েন্ট আমাদের প্রাইম মিনিস্টার যখন আওয়ামী লীগ সমালোচনা তিনি ছিলেন মিডিয়া বান্ধব, এখনো তিনি মিডিয়া বান্ধব। এই যে কিন্তু একটা পজিটিভ একটা সাইড গণমাধ্যমের জন্য। এখন ওই জায়গাটুকুতে সম্প্রচার নীতিমালাটার ক্ষেত্রে একটা মানুষ কোনো প্রথম থেকে একটা প্রস্তাব উপস্থাপন হয়েছিল, সেটা হলো যে এই নীতিমালার আঙ্গিকটা যাতে কতগুলো জায়গায় যেমন গণমাধ্যমের কণ্ঠরোধের অংশ হয়ে না দাঁড়ায়। যেমন দুই একটা পয়েন্ট এখানে একদম ইনোভেশন ভালোভাবে ব্যাখ্যাটা এই জন্য দরকার, এই জন্য অনেকের কাছে সেটা যেমন একটা বলা হয়ে থাকে যে যেমন অনেক কিছু সম্প্রচার নীতিমালা ওদের ওখান থেকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে কোন ধরনের পার্টগুলো যাবে, এবং সেখানে অনেকগুলো অংশ আছে যে অংশগুলো অনেকে তখন তো আপত্তিও জানিয়েছিল ওই সময়টা বিভিন্ন মহল থেকে, যে অংশটা হলো স্পষ্টভাবে যে কোন ধরনের পরিবেশন হবে, কোন ধরনের সংবাদ যাবে বা কোন ধরনের যাবে না, সেটার ব্যাপারে ক্লিয়ারেন্স লাগবে। এই জায়গাগুলো কিন্তু সম্প্রচার নীতিমালার বইটা নাই এখন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আরেকটা অংশ যোগ করে আপনি উত্তর দিতে একসঙ্গে সুবিধা হবে। একটা অংশ আরেকটা বিষয় যেমন আমরা সবসময় আশা করি, যেমন নভেম্বর আমাদের লাস্ট বৈঠকে একটা জিনিস উল্লেখ করা হয়েছিল যে এটা একটা খুব পজিটিভ সাইড, আমরা কিন্তু উল্লেখ করেছি এটা একটা আমাদের এডিটর্স কাউন্সিল থেকেও একটা উল্লেখ করা হয়েছিল যে যেই নীতিমালাটা করা হচ্ছে অনলাইনের জন্য এটা পজিটিভ। কিন্তু ধরুন যেই সংবাদপত্রগুলো একটা আগেই তথ্য মন্ত্রণালয় বা জেলা প্রশাসন থেকে সকল ধরনের আসবে কি আসবে না, এটা একটা বিতর্ক। আমি শেষ করছি আরেকটা অংশ, একটা ছোট আরেকটা হলো যে এই দুটো অংশের পাশাপাশি যে অনেকগুলো জায়গা থেকে নানান সময় নানা রকম বিতর্কের মধ্যে বলা হয়ে থাকে যে আমাদের এক ধরনের হস্তক্ষেপ অনেক সময় গণমাধ্যম কিন্তু মুক্ত, আবার অনেক সময় দেখা যায় যে নানা কারণে কোনো গণমাধ্যম থেকে বলা হচ্ছে না ঠিক আছে আমাদেরকে, যেটা একটু আগে পরিষ্কার করছে আমার একটু পরিষ্কার হওয়া দরকার যে আমাদেরকে অনেকভাবে হয়রানি করা হচ্ছে। এটা আমার মনে একটু আগে আপনি বলেছেন, আমার আজকে যদি ক্লিয়ার করেন ক্লিয়ারেন্সের ব্যাপারটা যদি শুরু করেন সম্প্রচার থেকে সম্প্রচার আইনে খবর পরিবেশনার জন্য বা টকশোর কোনো পূর্ব অনুমতি দরকার নেই, এটা তো পরিষ্কার কথা। সম্প্রচার আইনে সম্প্রচার নীতিমালার ভিতরে এরকম কিছু নাই, এবং টকশোর ক্ষেত্রেও কোনো পূর্ব অনুমতি দরকার নাই। টকশোর ভিতরে যদি কেউ নিয়ম বহির্ভূত অথবা নীতি বহির্ভূত বক্তব্য দেন, সেই টেলিভিশন কর্তৃপক্ষ সেটা সংশোধন করবেন, করার দায়িত্ব উপস্থিত। আর যদি তখন না করতে পারেন পরে এই ব্যাপারে ব্যাখ্যা দিবেন। যদি আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা। আপনি যদি আজকে এখানে বসে কোনো আপনি না হয়ে অন্য কেউ পাশে যদি থেকে কোনো বিকৃত তথ্য দেন, সেক্ষেত্রে মূল্যায়নটা যদি এখন সংশ্লিষ্ট টিভি স্টেশন কাছে মনে হচ্ছে এটি ওরকম না, কিন্তু সম্প্রচার কর্তৃপক্ষের কাছে মনে হচ্ছে এটা তো সম্প্রচার কর্তৃপক্ষ হচ্ছে যে টকশোতে আপনি কোনো অনুমতি ছাড়া আপনি যাকে খুশি নিয়ে আলোচনা করেন, আমাদের কোনো অনুমতি লাগবে না। কিন্তু টকশোর ভিতরে যদি কোনো কারো চরিত্র স্খলন করেন, চরিত্র ওই ব্যক্তি মানুষের দায়িত্ব। মূল্যায়নটা হচ্ছে যে কোনো নাগরিক যখন সম্প্রচার আইনটা আসবে এবং কমিশন হবে, যে কোনো নাগরিক বা কর্তৃপক্ষ সম্প্রচার কমিশনের কাছে দরখাস্ত করবেন, যেরকম ইংল্যান্ডে করে থাকে যে অমুক টকশোতে হাসানুল্লাহ কিনু এই বক্তব্যের মধ্য দিয়ে আমার ব্যক্তিগত মানে প্রতিষ্ঠানের ব্যাপারটা আসছে। সম্প্রচার টকশোর ভিতরে যদি এমন কোনো অসদাচরণ হয় এবং আপনি এই যে এখন পরিচালনা করছেন সঞ্চালক হিসাবে আপনার দায়িত্ব আছে, সেটা যদি আপনি না থামিয়ে দেন তাহলে সেই টেলিভিশন অনেক সময় আমাদের উপর নির্ভর করে না। ওটা আপনি তাহলে এটা যদি আপনি সাথে সাথে বলেন যে এটার সঙ্গে আমাদের মত নাই, আপনি ইংল্যান্ডে যেভাবে ইংল্যান্ডে সাম্প্রতিককালে বাংলা প্রচারিত টিভির বড় ফাইন হয়ে গেছে কিন্তু, এবং ওখানকার ব্রডকাস্ট কমিশন সম্প্রচার কমিশন কিন্তু ধরেছে। সুতরাং সম্প্রচার কমিশন এই বিষয়টা সুযোগ নিয়ে অনেকে অপব্যবহার হবে না, অপব্যবহার হবে না এই জন্য যে সম্প্রচার কমিশন একটা আধা বিচারিক সংস্থা হবে এবং যে কমিশন কাজ করবে সেখানে শুনানি হবে। শুনানি হওয়ার পরে আপনার উপরে
ফাইন হবে। প্রতি মুহূর্তে তাহলে আমাদের অনেক জবাবদিহির মুখোমুখি কমিশনের নিয়োগটা হয়তো এমন যারা হলো, আমি বলি তারা হয়তো সম্প্রচার আইন এবং কমিশনের খসড়াটা, মিডিয়াকে ধরার বিষয়ে আমি বলি সম্প্রচার আইন এবং কমিশনের খসড়াটা এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি, তৈরি হয়ে গিয়েছে খসড়াটা, এবং খসড়া তৈরি করেছে যারা, তার চেয়ারম্যান ছিলেন প্রফেসর গোলাম রহমান, এবং সেই কমিটিতে আপনাদের সাংবাদিক সংস্থার দিকপালরা এবং সভাপতি সবাই। তথ্যমন্ত্রী, এই বিষয়টিতে যখন অনেকের আপত্তি আছে সেই বিষয়টি আপনারা পুনর্বিবেচনা করবেন কি করবেন না এই বিষয়ে? এই যে আপত্তির কথা বলতে, সম্প্রচার নীতিমালা যেটা তৈরি করেছি, সেই নীতিমালা তৈরির সময় আমি কমিটির সদস্য যারা সরকারের অংশ না, তারা এটা তৈরি করে দিয়েছে, কমিটির বাইরের সদস্যদের কাছে মতামত নিয়েছি, সব আমার কাছে জমা আছে, যেখানে যেখানে আপত্তি ছিল সেগুলো সংশোধন করা হয়েছে। তারপরে আমি নাম বলছি না, 2-1 ব্যক্তি সম্পাদক সম্প্রচার নীতিমালাকে তারা বলছে এই জায়গাটা গ্রহণযোগ্য না, এই জায়গাটা গ্রহণযোগ্য না, কিন্তু যুক্তির বিচারে টিকাতে পারেনি। অর্থাৎ মনে করেন একটা কথা হচ্ছে যে আশঙ্কা থাকে যে এমন একটি আপত্তিকর কথা বলে সেটার দায়-দায়িত্ব আমি কেন নেব? আপনি নিবেন না তো, আপনি নিবেন এই জন্য যে আপনি থামাননি কেন? আমি একটু বলি, না আপনি রেকর্ড করবেন যে আপনি এটা ঠিক বলছেন না, থামেন, তারপরে উনি চলবেন, আপনার দায়িত্ব খালাস, আপনি মুক্ত। আপনি লন্ডনের যে ব্রডকাস্ট কমিশন যেভাবে চলে, আমাদের সম্প্রচার কমিশন একইভাবে চলবে, এবং উন্নত গণতান্ত্রিক দেশে অনেক কিছুরই তো মিসইউজ হয় তথ্যমন্ত্রী, মিসইউজ হওয়ার কোনো জায়গা নাই। আপনি এটা মনে করেন বিচার ব্যবস্থা আছে, আমরা তো এটাও বলতে পারি যে আমি বিচারটা পাইনি, কিন্তু আমরা যদি এইভাবে বলি তাহলে তো কোনো প্রতিষ্ঠান গড়ে উঠবে না। আমি তো আপনাদের মঙ্গলের জন্যই বলছি, আজকে আমি তথ্যমন্ত্রী আছি, কালকে আরেকজন আসবে, সুতরাং সে কিভাবে ব্যবহার করবে জানি না। আমার ব্যক্তিগত ব্যবহারের উপরে তো একটা আইন তৈরি হয়ে গেলে সেটিকে যখনই ক্ষমতা বদল হবে তখন অনেকেই ক্ষমতা বদল হলেও যাতে কিছু না করতে পারে। আমি এখানে যে সম্প্রচার আইনের খসড়া তৈরি হচ্ছে, ওখানে নামকরা ব্যারিস্টার আছে, নামকরা সাংবাদিক আছে, আপনাদেরই প্রতিনিধি আছে, আপনার নির্বাচিত প্রতিনিধিরা, বুলবুল সাহেবরা সব মেম্বার সদস্য এটার, তারা তৈরি করছে, ইলেকট্রনিক মিডিয়ার অ্যাক্টকোর মেম্বাররা আছে, তারা তৈরি করছে, এবং ওখানে শিক্ষাবিদরা আছেন যারা গণমাধ্যম, স্টেক হোল্ডারদের কিন্তু অংশগ্রহণটা একটু বেশি রাখতে হবে আপনাকে। যারা আপনি স্টেক হোল্ডার, আমার সরকারি কোনো অফিসার আইন তৈরি করছে না, পুরো আইনটা আমি স্টেক হোল্ডারদের কাছে দিয়ে দিয়েছি, তারা তৈরি করে দেওয়ার পরে আমি পরীক্ষা করব, পরীক্ষা করার পরে আমি অনলাইনে দিব, ওয়েবে দিব, ওয়েবে দেওয়ার পরে আমি 1 মাস অপেক্ষা করব, তারপরে যেটা আসবে সেটা আমি আমার সরকারের বাইরে সকল স্টেক হোল্ডারকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19ও সম্প্রচার আইন তৈরির কমিটিতে রেখে দিয়েছি, তামিনা ওখানে আছে, কাজ করতেছে উনি, এবং ড্রাফট করতেছেন ওনারা, এবং যে কমিটি তৈরি করেছে আমি একটা নির্দেশনা দিয়েছি আমার মন্ত্রণালয় থেকে, আমি কমিটিকে প্রথম মিটিংয়ে বসেছিলাম, আমি বলেছি আমি আপনাদের কাছে আশা করি আমার দেশ গণতন্ত্রের দিকে যাচ্ছে, আমি আপনার পৃথিবীর উন্নয়নশীল গণতান্ত্রিক দেশগুলোর অভিজ্ঞতা নেবেন, কিন্তু উন্নত গণতান্ত্রিক দেশ বিশেষ করে ইংল্যান্ড এবং ইউরোপের দেশে যে সম্প্রচার আইনটা কিভাবে চলে সেটাকে অনুসরণ করার চেষ্টা করি। প্রয়োগের ক্ষেত্রে যদি এটাই থাকে, আমরা সেটাই আশাবাদী। প্রয়োগের ক্ষেত্রেও তাই, প্রয়োগের ক্ষেত্রে একরকম। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি একাত্তর সংযোগে, একটা বিরতি। Brought to you by Moh Steel. 500W, bendability, ductility, pre-test, protest, sonic test, shop. সবাই যা বোঝে না আমরা তা বলি। গুণগত মান বজায় রাখার জন্য যা কিছু দরকার তার সবই আছে মোজতে। আমরা বলি স্থায়িত্বের কথা, সাশ্রয়ের কথা, দুর্যোগ সহনশীলতার কথা। আপনি নির্ভাবনায় বেছে নিতে পারেন মোহ স্টিল। মোহ স্টিল, স্টিল ইনভিনসিবল। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer. নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাপ এলো মাত্র 99 টাকায়। এক্সেপশন থাকবে সবকিছুতে, সব সময়। এক্সাম্পল, হাইট যার কাছে কখনোই বাধা হতে পারে না, বয়সের কাছে বাধা হতে পারে না এক্সপার্টিস।
ঠিক সেভাবে মজবুত ম্যাটেরিয়ালের কাছে বাধা হতে পারে না তার ওজন। এবিএস ম্যাটেরিয়াল তৈরি দেশের প্রথম দরজা আরএফএল এলিয়েন ডোর, হালকা কিন্তু মজবুত। এখন 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে পাচ্ছেন ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপসার এখন। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন থেকে রঙিন কাপড় হোক নতুনের মতো নতুন, আর সাদা হয়ে উঠুক দ্বিগুণেরও বেশি সাদা, কারণ সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। পন্ডস বডি লোশন এখন ট্রিপল ভিটামিন সমৃদ্ধ। এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেন লিঙ্গুর ময়েশ্চারাইজেশন, ত্বককে করে বাইরে থেকে কোমল। এই হল পন্ডস অঙ্গীকার। গায়ে থেকেও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এবার কি আর পথ আটকাবে? সুপার স্পিডে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময়, সময়ের চেয়ে এগিয়ে থাকবার। সুপার স্পিড, সুপার 3D কাভারেজ, সুপার ভয়েস প্যারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক। এই তো সময় বাংলাদেশ। চলো বন্ধু, গ্রামীণ ফোন। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডসের অঙ্গীকার। এই শীতে গরম গরম ম্যাগি স্যুপ, আর কি চাই? ফ্রম নেসলে। শুনছো, এগুলো তো তোমার জন্য। এই নাও আরো একটা, এটাও নাও। ওগো নাও না, গোলাপ। আরে এটাও নাও। কোথায় গোলাপ? এতে আছে গোলাপ। নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি। গুড নাইট ফার্স্ট কার্ড। ঝামেলা বন্ধ করুন, ফোল্ড করুন, জ্বালিয়ে নিন, ফু দিন। এর টিএফটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত। যে কোনো কৃষ্ণে মশা তাড়াতেই গুড নাইট ফার্স্ট কার্ড। It's crazy না? মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো, নট অ্যালাউড। আর সাথে সে পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে 5টি ন্যাচারাল অয়েল, যা চুলকে দেয় লং লাস্টিং শাইন। It's allowed to shine করো দিন থেকে রাত পর্যন্ত। এখন 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে পাচ্ছেন ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? রূপ হয় অপরূপ আর মন হয় মনোহর সানন্দা জুয়েলার্সের অলংকারে। এছাড়াও নিউ মার্কেটে বিশ্বমানের ডায়মন্ড জুয়েলারি নিয়ে রয়েছে সানন্দা জুয়েলার্সের অঙ্গ প্রতিষ্ঠান সানন্দা ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। সানন্দা জুয়েলার্স, নিউ মার্কেট এবং বাইতুল মোকাররম, ঢাকা। সৃষ্টির সন্ধানে। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপসার এখন।
আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিং যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং, থাকুন উজ্জ্বল সবসময়। রূপচর্চায় অনুভব করুন ঐতিহ্য, আধুনিকতা আর আভিজাত্যের এক সম্পূর্ণ অনুভূতি। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, রূপচর্চায় আভিজাত্য। Brought to you by Moh Steel. দর্শক দেখছেন একাত্তর সংযোগ, সামিয়া রহমান সাথে আছে। আমার সাথে মুখোমুখি আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নঈম নিজাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। তথ্যমন্ত্রী, আপনি বলছিলেন যে গণমাধ্যম যেন মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির ফানুস চুপসে দেয় এবং অপরাধের সাথে রাজনীতিবিদরাও জড়িত। এক্ষেত্রে আমার প্রশ্ন আসলে রাজনীতিবিদরা কি করছেন বা করতে যাচ্ছেন? বিশেষ করে 2016 সালের কথাই যদি বলি এবং 5ই জানুয়ারির সামনে আসছে আবারও, কি বলবেন? 5ই জানুয়ারির নির্বাচনটা আমরা দীর্ঘদিন বারবার বলে এসেছি যে নির্বাচনটা সাংবিধানিক প্রক্রিয়া রক্ষার নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া রক্ষার নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখার নির্বাচন, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত ব্যর্থ করার নির্বাচন এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র নস্যাৎ করার নির্বাচন। এই বছর 2016 সালে কি আবার অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার মতো কোন রকম আশঙ্কা আপনারা করেন? যেহেতু গতবার বিএনপি জামাত চক্র ব্যর্থ হয়েছে এবং এই মুহূর্তে তারা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, জঙ্গিবাদী তৎপরতা চালানোর ক্ষেত্রে তাদের শক্তি কমে গিয়েছে এবং প্রশাসন এবং আমরা জঙ্গিবাদী তাণ্ডব মোকাবেলায় দক্ষতা অর্জন করেছি। আমি মনে করছি বিএনপি জামাত এদের জঙ্গিবাদী তৎপরতা চালানোর জন্য শক্তি কমে গেছে। আপনি নিজেই গণমাধ্যমে বলেছেন যে বিএনপি জামাত এবং পাকিস্তান দেশের শত্রু। যদি শক্তি রাজনৈতিক কারণে বলেছি, আমি শক্তি কমে গেছে সেদিক থেকে আমি মনে করি না এবার 5 তারিখকে কেন্দ্র করে বিএনপি জামাত খুব একটা কিছু করতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বিএনপি জামাত একটু পিছু হটে দম নিচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেনি। অর্থাৎ কোন রাজনৈতিক অবস্থান? অর্থাৎ বিএনপি জামাত জঙ্গিবাদ জেএমবি যুদ্ধ অপরাধীদের সঙ্গে যে রাজনৈতিক মিত্র বন্ধুত্ব সন্ধি, এই সন্ধি অবস্থানেই আছে কিন্তু। সুতরাং বিএনপি তার অবস্থার পরিবর্তন করেনি। আমি এই জন্য মনে করছি যতক্ষণ পর্যন্ত যুদ্ধ অপরাধী চক্র জামাত সশস্ত্র জেএমবি এবং জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সখ্যতা থাকবে এবং খালেদা জিয়া তার নেতৃত্ব দেবেন, ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়া নিজে এবং বিএনপি জামাতের জেএমবি চক্র বাংলাদেশের শত্রু থাকবে। তথ্যমন্ত্রী, আপনি কি মনে করেন যে বিশেষ করে পৌরসভা নির্বাচন হলে আপনি কি মনে করেন যে বিএনপির জনসমর্থন কমেছে এবং আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে? দেখেন, এটা তো স্থানীয় সরকারের নির্বাচন, সেই স্থানীয় সরকারের নির্বাচনকে আমি রাজনৈতিক নির্বাচন মনে করছি না। সেই হিসাবে রাজনীতির মতের উপর একটা প্রতিফলন ঘটেছে এইভাবে আমি ধরতে চাচ্ছি না। নির্বাচনের যে ফলাফল এবং যে অংশগ্রহণ মানুষের, প্রথমে আমার পর্যবেক্ষণ হচ্ছে মানুষ নির্বাচন পছন্দ করে, গণতন্ত্র পছন্দ করে, বহু সংখ্যায় মানুষ গিয়েছে। কিন্তু তার মানে এই অর্থ এই নির্বাচন তার মানে এটি বোঝায় না যে বিএনপির জনসমর্থন কমেছে। জনসমর্থন নির্বাচনে তো বিএনপি হেরেছে এবং ভালোভাবেই হেরেছে। আপনি বলছেন যেহেতু এটি রাজনীতিকে প্রতিফলিত করে। আমি বলছি বিএনপির দলের সমর্থন কমেছে। বিএনপির যে যারা প্রার্থী তারা হারলো কেন? তাহলে 9 সালের বিপুল নির্বাচনী বিজয়ের পরে আপনি ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, উপজেলা নির্বাচন এবং পৌর নির্বাচনের তথ্য উনার হাতের কাছে আছে। সেখানে তো আরো ভালো করেছিল তারা বিএনপি। সদ্য আমরা বিজয়ী, এতদিন পরে তারা খারাপ হলো কেন? কারণ বিএনপি নেতা নেত্রীরা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছে
আমি যদি নিজাম আপনার কাছে একটি বাক্যে জানতে চাই, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে এখন 2016 সালের শুরুতে এসে দাঁড়িয়ে? দেখুন, জনপ্রিয়তা একটা আপেক্ষিক বিষয়, এটা বাড়া কমান একটা নির্ভর করে মানুষের একটা পরীক্ষার মধ্যে। এক একটা ইলেকশন আপনি যদি আমরা দেখি 2013 বা 14 সাল পর্যন্ত যে ইলেকশনগুলো বাংলাদেশে হয়েছিল সেই সময় প্রত্যেকটা ইলেকশনে বিএনপি ভালো করেছিল, সেটা একটি অংশ। আবার পরবর্তী সময় এখনকার অবস্থান ইলেকশনগুলোর যে ধারাবাহিকতা নানা রকম প্রশ্ন থাকার পরও সেটা আরেকটি অংশ। তো এই ক্ষেত্রে ধরেন একটা ইলেকশন বাংলাদেশে কোন প্রক্রিয়া কখন অনুষ্ঠিত সেটি। আর ইনোভেশন যোগ করছি সেটি হলো বিএনপি জামাতের বিরুদ্ধে যদি তারা দেশের আইনের শাসনকে ব্যাহত করে, যদি তারা এমন কোন কর্মকাণ্ড, যিনি আগুন সন্ত্রাসের কথা বললেন, সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় শুধু বক্তব্যের মধ্যে নয়, সেই জায়গাগুলো যদি স্পেসিফিক ঘটনাগুলো প্রমাণ হয় সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং এখানে যেহেতু বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, আমি একটা লাইনে বিএনপিকে যেহেতু আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, বিএনপির বিরুদ্ধে সেরকম কোনো স্পেসিফিক অবস্থানগুলো সেখানে সাংগঠনিক কাঠামোগুলোর ক্ষেত্রে তাদেরকে আমি মনে করি তাদেরকে করতে দেওয়া দরকার, যারা সাংগঠনিক তারা সভা সমাবেশ মিছিল মিটিং করে। কিন্তু আবার যদি তারা পরিবহন ব্যবস্থাকে তারা বন্ধ করে দেয়, অচল করে দেয়, দেশের নাগরিকদের সম্পদ বিনষ্ট করে, তখন আবার আরেকটি বিষয়, তখন তারা কিন্তু ফৌজদারি কার্যবিধির একটা অংশে চলে আসে। তো যদি তাদের ভিতরে সেরকম অভিযোগগুলো থাকে, প্রমাণ থাকে, সেগুলো ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমার স্বাভাবিক কর্মকাণ্ডগুলো করার ক্ষেত্রে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু ক্ষমতাসীন দল তারা বা ক্ষমতাসীন জোট গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করে, তো সে জায়গায় বাধা দেওয়া কোনোভাবে সমস্যা নেই। যদি একটি বাক্যে বলেন, আমার হাতে একেবারেই সময় নেই, যে বিএনপির জনসমর্থন কমেছে কিনা যদি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আপনি বলেন? আমি মনে করি বাংলাদেশের মানুষ সন্ত্রাস নৈরাজ্যকে কখনোই ভালোভাবে নেয় না, এবং বিএনপির 3 মাসে যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড তাদের অবস্থান অবশ্যই আগের থেকে অবস্থান থেকে অনেক বেশি ক্ষুণ্ণ করেছে, তাদের ভাবমূর্তি থেকে ক্ষুণ্ণ করেছে। তথ্যমন্ত্রী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার শেষ মন্তব্য নিব 2016 সালে কেমন যাবে বাংলাদেশ? আমি বিএনপির অবস্থানটা দিয়ে এক কথাই বলি যে বিএনপির জামাত, জেএমবি এবং জঙ্গিবাদের সঙ্গে এবং যুদ্ধ অপরাধের সঙ্গে যে তার বন্ধুত্ব, এই বন্ধুত্ব যেহেতু এখন অব্যাহত আছে, সেজন্য বিএনপি এখনো বিপজ্জনক। জঙ্গিবাদীদের দমন চলছে, কিন্তু জঙ্গিবাদে উৎপাদনের কারখানা হচ্ছে বিএনপি জামাত। এই কারখানা যদি নিষ্ক্রিয় না করা যায়, বাংলাদেশে কিন্তু রাজনীতিতে বিপদ থেকেই যাবে। সেখানে আমার কাছে মনে হয়েছে যে 16 সালে বিএনপি তার এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়তো করতে পারবে না, কারণ বিএনপি যদি জামাত, জেএমবি, যুদ্ধ অপরাধীদের ত্যাগ করে, তাহলে বিএনপি নতুন বিএনপি হবে। সেই নতুন বিএনপি আদৌ হতে পারবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। আমি শেষ করে দিই, এবং সেখানে আমি সবচেয়ে ভয় পাচ্ছি যতক্ষণ খালেদা জিয়া এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আছে, এবং পৃথিবীতে যখন আইএস এবং তালেবানের ঘটনা ঘটছে, সেখানে আইএস এবং তালেবানরা এই ধরনের জঙ্গিবাদী নেত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আমি সেটাকে আশঙ্কাটা উড়িয়ে দিচ্ছি না। সেদিক থেকে আমি মনে করি সরকারকে সতর্ক থাকতে হবে। প্রমাণ ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে সমস্যাটা কোথায়? যদি তারা আমি একটা কথা, আমি প্রমাণের কথা না করলে আমি তাকে অভিযোগও দিচ্ছি না। আমি বলছি যেহেতু আইএস তৎপর, তালেবানিরা তৎপর, বেগম খালেদা জিয়া যতক্ষণ জামাত, জেএমবি, যুদ্ধ অপরাধী সশস্ত্র শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ, তখন এই আইএস রাই তালেবানের সঙ্গে সম্পর্ক হয়ে যেতে পারে। যদি হয়ে যায় দুর্ঘটনাজনক ঘটনা হবে। আমি এইভাবে সতর্ক করছি বেগম খালেদা জিয়ার প্রশ্নে, যে সরকার তাকে নজরদারিতে রাখুক। প্রমাণ থাকলে তো ওনার বিরুদ্ধে আইন মামলা হচ্ছে। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, মানুষ পোড়ানোর মামলা হচ্ছে, দুর্নীতির মামলা হচ্ছে। আমি একটি বাক্যে জানতে চাচ্ছি, জেনোসাইড ডিনায়াল ল এর ব্যাপারে একটা আবেদন উঠছে, সে ব্যাপারে সরকার কিছু ভাবছে কিনা? জেনোসাইড ডিনায়াল ল, মুক্তিযুদ্ধে যারা বিপক্ষে কথা বলবে তাদের ব্যাপারে, বা আইনে ইতিহাস যারা বিকৃত করবে, স্বীকৃত ইতিহাসকে যারা বিকৃত করবে, সে ব্যাপারে আইনের ব্যাপার এটা আইন মন্ত্রণালয় সব দিক বিবেচনা করে দেখছে। আমরা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস সংরক্ষণের জন্য কিভাবে পদক্ষেপ নিব সেটা আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আমিও একমত। আপনাদেরকে আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। ৭১ সংযোগ, ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু ফিরে এলে তো
বলো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝাই। শরীরের ভারসাম্য সমানভাবে বহন করে, মেরুদণ্ড স্বাভাবিক রাখে। স্যার, কুকি 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 মিহি ময়দার চাদরে মোলায়েম মাখনের দুধ, মিক্সিংটা আর তার মধ্যে তুষার সাদা করানো নরম নারকেল, না, বাদাম, বাদাম, কুড়মুড়ে বাদাম, ইয়ামি চকলেট চিজ, আর ওভেনের আদরে বেড়ে ওঠা ক্রিস্পি লিটল ডিলাইট। রিয়েল কোকোনাট, পিনাট আর চকলেট ফ্লেভারে সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি। কুকিনাট, রিয়েল কুকি। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস রেমেডিকার। নিহার শান্তি আমলায় আছে চিনির শক্তি, আমলা, বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, যা দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে, এক কথায় চোখ ধাঁধানো চুল।